মোসম্মতের অভিশাপ। ঢোড়াই আর সাগিয়া যখন গিয়ে বিষকান্দায় পৌঁছল তখনও সাগিয়ার মা বাড়ি ফেরেনি। এ দেখ, আবার কি কাণ্ড হলো! না ঢোড়াই, তুই জিরানিয়াতে একবার খোঁজ খবর কর মায়ের। তখনই আমি বলেছি কোথা থেকে কোথায় চলে যাবে, বুড়ো মানুষ। দেখা যাক না আর খানিক, কোনো দলের সঙ্গে নিশ্চয়ই আসবে, আর পাখি ধরে একা আসতে অন্ধেতেও পারে। সাগিয়া বিশেষ আশ্বস্ত বলে মনে হলো না। ঢোড়াই বলদের খাওয়ার জন্য জল আনতে চলে যায় ইঁদারায়। মোসম্মত 10 মরদের সমান, ও হারাবার মেয়ে নয়, অথচ এ কথাটা সাগিয়ার কাছে বলা যায় না। উৎকণ্ঠায় যখন সাগিয়ার পুণ্য অর্জনের মিষ্ট আমিষটুকু প্রায় উবে গিয়েছে, তখন তার মা এসে বাড়ি পৌঁছল। সাগিয়া আর ঢোড়াই দুজনেই দাওয়ায় বসে, দুশ্চিন্তায় থমথমে মুখ, উনুনে আগুন পড়েনি। মাহাত্মাজিকে প্রণাম করবার পর মোসম্মত ভিড়ের চাপে কোথায় যেন চলে গিয়েছিল। আধারে দিক ঠিক করতে পারেনি। ভিড়ের সঙ্গে এ মুলুক ও মুলুক 6টি-7 মুলুক ঘুরতে ঘুরতে দেখা গিধর মণ্ডলের সঙ্গে হালুইয়াইয়ের দোকানের সম্মুখে। গিধর আবার তাকে নিয়ে যায় সভার মাঠে। সেখানে গিয়ে কত ডাকাডাকি হাঁকাহাঁকি, ও ঢোড়াই ও সাগিয়া, কে শুনছে বুড়ির কথা! তখন কেঁদে বুক চাপড়ে মরে। গিধর বলে, ভাবনা কি, ওরা বাড়ি ফিরবে ঠিকই, ওই হারামজাদাটার সঙ্গে বেরিয়ে যাওয়ার মেয়ে সাগিয়া নয়। তবে দিনকাল খারাপ, মন না মতি, ঘি আর আগুন। বাড়ি পৌঁছবে ওরা ঠিকই, কেবল আগে আর পরে তুমি কেঁদে আর কি করবে? আমার গাড়িতে করে তোমায় নিয়ে যাব, ভোর রাতে বেরুনো যাবে। বুড়ো মানুষ, এতটা পথ হেঁটে আসবার দরকার কি ছিল? আমাকে একটা খবর দেওয়াতে আজকাল অপমান হয় তোমাদের। মাহাত্মাজিকে দর্শন করে পরও এই প্রবৃত্তি, কেঁদে কি হবে? সব ঠিক হয়ে যাবে মাহাত্মাজির আশীর্বাদে। চোখের জল আর ঢুলুনির ফাঁকে ফাঁকে মোসম্মত গিধর মণ্ডলকে কত হাবিজাবি মনের কথা বলে। বড় আপনার জন বলে মনে হয় গিধরকে আজ। লোকটা খারাপ নয়, তবে 10 মিলে, বিশেষ করে ঢোড়াই অহরহ মোসম্মতের কানে মন্তর পড়ে পড়ে বিষ করে তুলেছে লোকটাকে। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল না জেনে এতদিন। তোকে দোষ দিই না গিধর, তুই করেছিস আমার খুব। নিজের হাত আমি নিজেই কেটেছি। গল্পে গল্পে এক রাত্রের কথা বেরিয়ে আসে। কথাটা লচুয়া চৌকিদার গিধর মণ্ডলকে বলেছিল। তুমি জানো না মোসম্মত, এ নিয়ে কানাকানি হয়েছিল গায়ে। তোমায় আর এ কথা কে বলবে? মোসম্মতের চোখে ছানি পড়েনি এখনো রামজির কৃপায়। কানে সে তুলো গুঁজেও থাকে না। ইশারাতে ইঁদারায় ইঁদারাতলায় এ নিয়ে কেউ ঠেস দিয়ে কথা বলেছে বলে মনে তো পড়ে না তার। আগে সে ভেবেছিল চুপ করে যাওয়াই ভালো। এতক্ষণে জানতে পারে যে দুনিয়া শুদ্ধ সব লোক তাকে দেখে এসেছে এতদিন, আর আজকের এই কেলেঙ্কারির পর তো গিধর ধিক্কার করে দেবে সারা গায়ে। এর চাইতে সাগিয়াকে রাজপুতদের বাড়ি ঝিয়ের কাজ করতে পাঠালে দুর্নাম কম ছিল। গাড়ি থেকে নামতেই ঢোড়াই আর সাগিয়া ছুটে আসে রাজ্যের প্রশ্ন মুখে নিয়ে। একটা কথারও জবাব দেয় না সাগিয়ার মা। সাগিয়া ঢোড়াইকে ইশারা করে, খুব চটেছে। ঢোড়াইদের দিকে না তাকিয়ে গম্ভীর হয়ে সাগিয়ার মা বাড়ির ভেতর ঢোকে। ঢোড়াই অবাক হয়ে যায়, হলো কি আবার বুড়ির? পাড়া মাতিয়ে কোঁদল করবার সময় এখন, অথচ যেন গরু মরেছে উঠোনে। গিধরটা জুটেছে দেখছি সঙ্গে। মোসম্মত মন ঠিক করে ফেলেছে,
শোনো ঢোড়াই, অনেক দিন থেকে বলবো বলবো মনে করছি, তোমাকে রাখার আমার পোষাবে না। মুখে খানিক আর পেটে খানিক, তেমন কথা নেই আমার কাছে। গিধর জিজ্ঞাসা করে, মাইনে টাইনে বাগি নাই তো? ঢোড়াই, সাগিয়া আর মোসম্মদ তিনজনের কারো কানে কথাটা গেল কি না বোঝা যায় না। সাগিয়ার অন্তর্ধান। যখনই ঢোড়াইয়ের জীবনটা চলনসই গোছের হয়ে আসে, অমনি একটা করে আঁধি উঠে সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। তার জীবনে বরাবর লক্ষ্য করে আসছে এটা ঢোড়াই। মনের রাজ্য চালানোর এই রীতি রামচন্দ্রজির। সেদিন তখনই সে বিলটার বাড়িতে চলে এসেছিল। আসবার সময় সাগিয়ার দিকে সংকোচে তাকাতে পারেনি। চাকরি থেকে জবাব হয়েছে কি রে? বিলটা হেসেই বাঁচে না। গিধরটা আছে নাকি এর মধ্যে, সে আমি আগেই বুঝেছি। টোলার লোকে এ নিয়ে বেশি মাথা ঘামায় না। জোয়ান মরদ খেটে খাবে, তার এখানেই বা কি আর ওখানেই বা কি? মাথার ঘাই বলে কুকুর পাগল। এখন ওই ডাইনি মোসম্মতটা রইল কি মরল, কে ভেবে মরেছে তা নিয়ে? ও বুড়িটার কথা ভাববার ঠিকে দেওয়া আছে ওই শালা গরুখোট্টার উপর। আমন সভার জুলুস ঘুঁতেছে গিধরটার গা থেকে। আর এখন সরকারের আমন সভার দরকার নেই। নতুন দারোগা সাহেব এসেছে, তার সঙ্গে লালিবাবুর বেশ মাখামাখি হয়েছে। ভূমিকম্পের রিলিফের ব্যাপার নিয়ে দারোগা হাকিমের আবার এসে বাবু সাহেবের ভাঙা বৈঠকের পুরি হালুয়া উড়োচ্ছে। এখন আর গিধরকে পোছে কোন রাজপুতটা? বাবু সাহেবের ল্যাজ ধরে যতখানি যাবে ততখানি ওকে পুছবে ওরা আর দারোগা সাহেব। কষে ধরে থাকিস গিধর, বাবু সাহেবের কাছাটা আবার খুলে না যায়। এত কথা ঢোড়াইয়ের ভালো লাগে না। তার মন টক হয়ে আছে। কিছুদিন পর বিদেশি আর নাচের দল এসেছিল গাঁয়ে। গরম আর বর্ষাটা গাঁয়ে গাঁয়ে দেখাবে, আর শীতকাল ঘুরবে মেলায় মেলায়। পশ্চিম এর জিনিস জিনিস ভালো। হাটের চালাটায় উঠেছে বিদেশিয়ার দল। স্থায়ী কুষ্ঠরোগীটা তাদের জন্য খাতির করে জায়গা ছেড়ে দিয়েছে। গাঁয়ের ছেলে বুড়ো ভেঙে পড়েছে সেখানে। সরকার এখন আর বিদেশিয়ার গানের ওপর বিরক্ত নয়। কেননা মহাত্মাজির নিমক তৈরির গান, তালগাছ কাটার গান, চরখার সুদর্শন চক্র দিয়ে দুশ্মন তাড়ানোর গান উঠে গিয়েছে এরই মধ্যে। তবু লচুয়া চৌকিদারকে এখনো রিপোর্ট দিতে হবে থানায়। বিদেশিয়ার দল কোন গান গাইল? ঢোড়ায় দুদিন যায়নি, বলে ভালো লাগে না। তৃতীয় দিনে বিলটা আর গণৌরি জোর করে ধরে নিয়ে যায় ঢোড়াইকে। কত বলে নতুন নতুন গান আমদানি করেছে এই দল, কত লালমনিয়ার গান, গরু বেচার গান, কত কত শুনলে কান্না আসে। আজকেই শেষ, কাল চলে যাবে এরা ফলকাহাটে। কোনো ওজোর শোনা হবে না তোর ঢোড়াই? বাধ্য হয়ে ঢোড়ায় যায়। গান তখন চলেছে। গিয়েছে সে পূর্বে বাঙালা মুলুকে, আমাকে ছেড়ে গিয়েছে আমার রাজা। গিয়েছে করতে চাকরি, নিশ্চয়ই শুকিয়ে হয়েছে লাকড়ি। মরি মরি, হাঁটুর উপর রঙিন ধুতি, কি শোভাই দিচ্ছিল, ভাবলেই মন দিয়ে রস করায়। ওরে বিদেশি, জানি তুমি এখন কার কথা শুনছ, জানি কেন রোজগারের পয়সা গুনছ, নিশ্চয়ই তার জন্য কিনছ। আটো আটো ফাটো ফাটো চলি,
ওরে বিদেশি! মেয়ে পুরুষ সকলেই সীতাজির মতো অত ভালো মেয়েটার দুঃখে হাপুস নয়নে কাঁদছে। বিলটা যে বিলটা সে শুদ্ধ নাক ঝাড়বার ছুতো করে লুকিয়ে চোখটা মুছে নিল। কিন্তু ঢোঁড়াই নির্বিকার, সব লাগছে ফিকে, পানসে। কত অঙ্গভঙ্গি করে দেখানো, কত কসরত করে গাওয়া শেষের লাইনটা ঠিক ঢোঁড়াইয়ের সম্মুখে এসে। তারপর তার থুতনিটা ধরে নেড়ে মেয়েটা শেষ করল, ওরে বিদেশি! নিশ্চয়ই বিলটাটা শেখানো, তাই আজ ঢোঁড়াইকে ধরে এনেছে। রাগ হলেও রাগ দেখাতে নেই গানের আসরে, এটা হলো ইজ্জতের কথা। ঢোঁড়াই হেসে ট্যাকের থেকে 1 আনা পয়সা বার করে দেয়। সকলে হেসে বলে, যাক, লোকটা দিল আছে। অথচ ঢোঁড়াইয়ের মনে এ গান একটুও সাড়া জাগায় না। দেখতে হয় দেখছে, শুনতে হয় শুনছে। সে 10টা আঁটো আঁটো ফাটো ফাটো কাঁচুলি কিনলেও দুনিয়ার কোথাও কেউ কেঁদে মরবে না। দুনিয়াতে তার জন্য কেঁদে মরবার লোক থাকলে আর তার দুঃখ কিসের? পরের দিন গায়ে দারুণ হট্টগোল। সাগিয়া চলে গিয়েছে বিদেশিয়ার দলটার সঙ্গে। ওই যে দলের কর্তাটাকে দেখিসনি? শেয়ালের ল্যাজের মতো গোপ, জবজবে তেল মেখে টেরিকাটা, ওই যে যেটা হারমোনিয়া বাজায়, সেইটার সঙ্গেই ভেগেছে। রাতের নাচ দেখে বাড়িতে ফিরছিল, তারপর ভোর রাতে উঠে বাইরে যাবার নাম করে উড়েছে ফুরুত করে। সকালে গিধর কথাটা চাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রথমটায়, কিন্তু পারেনি। কে কে যেন যেতে দেখেছে সাগিয়াকে বিদেশিয়ার দলের গরুর গাড়িতে। বাজে কথা নয়, তারা স্বচক্ষে দেখেছে। মাথায় কাপড়টা পর্যন্ত তুলে দেয়নি বেহায়া মেয়েটা। সাগিয়া সাগিয়া পালাবে ওই লোকটার সঙ্গে? বিশ্বাস হয় না ঢোড়াইয়ের। কাপড়টা পর্যন্ত টেনে দেয়নি মাথায়, গায়ের লোক দেখেও। সে যে জোরে কথা বলতে জানে না, রাগতে জানে না বলে গিধরকে দেখে চোখ নামিয়ে দেয়। ছেলের কথা বলতে গিয়ে কেঁদে মরে। মনের মধ্যে ঝড় বইলেও মুখের ভাব বদলায় না। ঠান্ডা মিষ্টি কথা ঝরে তার মুখ থেকে, ঠিক যেন মালসা থেকে বসকে টুপ টুপ করে জল পড়ছে নিচের তুলসী গাছটার উপর। হাঁটুর ওপর রঙিন ধুতির গান শুনে ঘর ছাড়বার মেয়ে তো সে নয়। ঢোড়াই বুঝবার চেষ্টা করে। সে জানে সাগিয়াকে, তার উপর রাগ করা যায় না। আওরাত জাতটার উপর ঢোড়াইয়ের মনটা আবার বিষিয়ে ওঠে না। গিধরের হাত থেকে বেঁচেছে সাগিয়া, সেই বিদেশিয়ার দলের মোচওয়ালা কর্তাটার ওপরও তার রাগ হয় না। তার দুঃখ নিজের কপালটাকে নিয়ে। সব জায়গা থেকে তাকে উপড়ে ফেলে দিচ্ছে তার কপাল। রামজিকে পর্যন্ত সে আজ দোষ দেয় না। দুনিয়া চালানোর এই নিয়ম। তাদের নিজেদের দরকারে তারা রামজিকে ডাকে। দুনিয়ার দরকার আছে রামজিকে, কিন্তু তার এই দুনিয়াটা না হলেও চলে। বিলটা বলে, ওই দলের কর্তাটা আবার কি জাত না কি জাত কে জানে, জাতের মেয়ে নিয়ে গেল আর সকলে তাই পিটপিট করে দেখবে। কত দূরই বা গিয়েছে? কাল থেকে তো ফলকাহাটে বিদেশিয়ার গান হবার কথা আছে। শুনে ঢোড়াইয়ের মনেও একটু খটকা লাগে। লোকটা মুসলমান নয় তো, যেরকম জুলপির বাহার। মোসাম্মদ এসে কেঁদে পড়ে। ঢোড়াই, তুই একবার যা ফলকাহাটে। তুই বললে ফিরে আসতেও পারে। আমি গিধরের সঙ্গে গিয়েছিলাম, ফিরিয়ে আনতে পারিনি। কোনো কথা বলেনি আমার সঙ্গে।
গিধর হন্যে হয়ে উঠেছে। সব গুছিয়ে এনেছিল আটঘাট বেঁধে, কেবল একটা দিক দেখেনি। এখন দেখছে সেই দিকটাই ছিল আসল। মোসম্মদকে নিয়ে ফিরবার সময় গিধররা রামনেওয়াজ মুন্সির বাড়ি হয়ে এসেছিল। মুন্সিজি বলেছে এ নিয়ে মামলা চলবে না। জুলপিওয়ালা দলের পাণ্ডাটাকে আমি জেলের খিচুড়ি খাইয়ে ছাড়ব। সদরে 3 দফায় নালিশ ঠুকব। যতই মুন্সিজি মানা করুক না কেন, আমি ওকে ছাড়ছি না। অনিরুদ্ধ মোক্তারকে নিয়ে আমি এসডিও সাহেবের কাছে মামলা দায়ের করব। শালা বলে কি না, আমি কি ওই ঔরতটাকে নিয়ে এসেছি? ও নিজে এসেছে। ফিরিয়ে নিয়ে যেতে পারো, নিয়ে যাও, আমি আটকাচ্ছি না ওকে। বিদেশি আর গান শুনে হার হামেশা জোয়ান জোয়ান ছুড়িয়া ঘর ছেড়ে পালিয়ে আসে। যতদিন ইচ্ছে থাকুক, যখন খুশি চলে যাও। তাদেরই বলে আটকে রাখি না। আর আবার এই এত বয়সে ঔরতকে আটকাবো? ও চলে যেতে চায়, এই মুহূর্তে চলে যেতে পারে। ওই দড়িবাজটাকে জুলপি আর মোজ দেখেই চিনেছি আমি। কত বলে ভালা আদমিদের দেখে নিলাম। হারমোনিয়ার বাজনাদার এসেছে আমাকে কানুন দেখাতে। আর বলিহারি ওই মেয়েটার প্রবৃত্তি। গিধরের সব রাগ গিয়ে পড়ে সাগিয়ার উপর। মোসম্মদ ঢোড়াইয়ের পায়ে মাথা কোটে। না করিস না ঢোড়াই, তবে তোকে কি বলেছি সে কথাটা মনের মধ্যে গিঁট দিয়ে বেঁধে রাখিস না। বুড়ো হয়েছি, মুখের বাঁধন নেই। আমার 7টা 5টা নয়, ওই একটা মাত্র মেয়ে। ওই গিধরটার জন্যেই আজ আমার এই হাল। ওকে চুমৌনা করবার জন্য চাপ না দিলে হয়তো সাগিয়া আমার এমন করতো না। তুই একবার যা ঢোড়াই। ঢোড়াই যখন ফলকাহাটে গিয়ে পৌঁছল তখন রাত হয়েছে। ইটের উনুন পেতে সাগিয়া বসেছে রাঁধতে, দলের লোকের জন্যে। পাড়ার লোকে ভিড় করেছে খানিক দূরে, গোলার সম্মুখে নিমগাছটার তলায়। সেই জুলপিওয়ালা দলের কর্তাটা তারই মধ্যেখানে বসে কথার তুবড়িতে আসর জমাচ্ছে। দলের অন্য সকলে হাটের এদিক সেদিক ছড়ানো মাচাগুলোর ওপর গড়াচ্ছে। আশ্চর্য লাগে ঢোড়াইয়ের। একটুও বৈলক্ষণ্য দেখা গেল না সাগিয়ার মুখে চোখে ব্যবহারে। কে? ঢোড়াই? নিজের বসবার ইটটা এগিয়ে দেয় সাগিয়া। কুপির আলোয় মুখের খুঁটিনাটি দেখা যায় না। এই আলো আঁধারির খেলায় সাগিয়ার নরম মুখটা পাথরের মূরত এর মতো লাগছে। চোখের জলও কি তার শুকিয়ে গিয়েছে? ঢোড়াইকে দেখেও কি তার চোখের কোণে 2 ফোঁটা জল আসতে নেই? অদ্ভুত মেয়ে, কথা বলে না। একটা কথা বলতেও কি ইচ্ছা করছে না ঢোড়াইয়ের সঙ্গে? ফিরিয়ে নিয়ে যাবার কথা ঢোড়াইয়ের মুখ দিয়ে বার হয় না। দারোগা হাকিমের সম্মুখে গড় গড় করে কথা বলে যায় সে, আর এখানে কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। বলে, গিধর মণ্ডল এসেছিল না? বলেই মনে হয় ঠিক এই গিধরের কথাটাই না তোলা উচিত ছিল এখন। হ্যাঁ, আবার কথা ফুরিয়ে যায়। সাগিয়া ভাতের ফ্যান গালে। ঢোড়াই একটা আধপোড়া পাটকাঠি ভেঙে অন্ধকারে মাটিতে কি সব হিজিবিজি কাটে। মোসম্মদ পাঠিয়েছিল বলেই আবার ঢোড়াইয়ের মনে হয় যেন ভুল করেছে সে, ঠিক কথাটা বলা হয়নি। সাগিয়া মুখ তুলে তাকায়। কুপির আলো পড়েছে মুখে, মুখ দেখে তার মনের নাগাল পাওয়া ভার। তবু ঢোড়াইয়ের মনে হয় যে তার চোখ দুটো কি যেন তামাশা করতে চায়। যদি এখনই বলেও,
তাই জন্য এলে? কথার সূক্ষ্ম মারপ্যাঁচ ঠোড়ায় বোঝে না, যা মনে আসে তাই বলে ফেলে। আজ কি হয়েছে তার? যা বলতে চায় তা বলতে পারছে না কেন? কিছু কি তার বলবার নেই? কত কি ভেবেছে এতদিন। কিছু না বলাই ভালো ছিল, না আসাই ছিল উচিত। যাক, এসেছিল বলে কিছু তো দেখা হলো। ধোঁড়াই উঠে পড়ে। মাকে দেখো। ফলগুতেও বান ডাকে। চোখের জল লুকোবার জন্য দুজনেই আধারের দিকে মুখ ফিরিয়ে নেয়। লঙ্কা কাণ্ড, কোয়েরিদের নিদ্রা ভঙ্গ। অনেকদিন আগে একজন মাহাত্মাজির চেলা বিষকান্দার লোকেদের ভূমিকম্পের দরুন ক্ষতির তদন্ত করতে এসেছিলেন। খুব পণ্ডিত লোক, সকলকে জিজ্ঞাসা করে করে অনেক লিখে নিয়ে গিয়েছিলেন কাগজে। লালিবাবুর বাড়িতে এসে উঠেছিলেন। সকলেই শুনেছিল যে তার রিপোর্ট এর ওপরই ভূমিকম্পের রিলিফ দেওয়া হবে সকলকে। তারপর বছর ঘুরে গেল, রিলিফের আর কোনো সাড়া শব্দ পায়নি কোয়েরিটোলার লোকে। একরকম ভুলেই এসেছিল তারা এই কথাটা। হঠাৎ একদিন কী করে যেন সবাই জেনে গেল যে বাবু সাহেবের বাড়িতে যে স্তূপাকার ইট আর সিমেন্টের বস্তা জড়ো করা রয়েছে, সেগুলো কাংগ্রিস থেকে রিলিফ পেয়েছে। গিধর মণ্ডলও পেয়েছিল 200 খান ঢেউ খেলানো টিন, শালের গুঁড়ি, চুন, সিমেন্ট, আরও কত কি। তখনই বিলটারা দল বেঁধে দৌড়ই জিরানিয়ার মাস্টার সাহেবের আশ্রমে। অনেক কিতাব ঘেঁটে মাস্টার সাহেব বিষকান্দার রিপোর্টটা খুঁজে বের করেন। তাতে লেখা আছে কোয়েরিটোলার গিধর মণ্ডল ছাড়া আর সকলেই খড়ের ঘর। খড়ের ঘরগুলো ভূমিকম্পে বিশেষ কিছু ক্ষতি হয়নি, কেবল যে ঘরগুলোর মধ্যে দিয়ে ফাটল গিয়েছিল তার বেড়াগুলো হেলে পড়েছিল। সেসব কোয়েরিরা নিজেরাই মেরামত করে নেয়। ঘরের ভেতরের ফাটলগুলিও তদারকের বহু পূর্বেই তারা ভরাট করে নিয়েছিল। গ্রামের আসল ক্ষতি হয়েছে পাকা দালানগুলির। ক্ষতির পরিমাণের ফিরিস্তি পরে দেওয়া আছে। ওই পরিমাণে রিলিফ এদের দেওয়া উচিত। কোয়েরিটোলার এক গিধর ওরফে গিরিধারী মণ্ডল ছাড়া বাকি সব ক্ষতিগ্রস্ত ইটের বাড়ি রাজপুত্রলায়। কোয়েরিটোলার যে জমিগুলোতে বালি উঠেছিল সেগুলিও তারা আগেই পরিষ্কার করে নিয়েছে। ইদারার বালি ছাঁকবার জন্য তারা পর মুখাপেক্ষী নয়। এর জন্য তারা সত্যই প্রশংসার পাত্র। এখানকার ইঁদারাটির পাট কয়েক জায়গায় ফেটে গিয়েছে, তবে ডিস্ট্রিক্ট বোর্ডের একটি টিউব অয়েল কোয়েরিটোলার মধ্যে থাকায় গরমের সময় লোকের অসুবিধে হয়নি। জমিগুলি থেকে বালি সরানো হলেও কিছু কিছু বালি থেকে গিয়েছে। ওই সব জমিতে চীনাবাদাম লাগিয়ে দেখা যেতে পারে। টুর্নামেন্ট এগ্রিকালচার ফার্ম থেকে কিছু কিছু চীনাবাদামের বীজ কোয়েরি আধিয়ারদের দেওয়া বাঞ্ছনীয় মনে করি। রাজপুত্রলায় একটি নতুন ইঁদারা দেওয়া উচিত। তাদের সব পাকা ইঁদারাগুলি খারাপ হয়ে গিয়েছে। সাঁওতালটোলায় ক্ষতি কিছুই হয়নি। তারা বালিতে গর্ত কুড়ে যে জল বেরোয় তাই পানীয় জল হিসাবে ব্যবহার করে। ভূমিকম্প রিলিফের টাকা থেকে সাঁওতালটোলার জন্য একটা ইঁদারা কিংবা টিউবওয়েল করিয়ে দিলে ওই টাকার অপব্যয় করা হবে না বলেই আমার ধারণা। এর মোটামুটি মানেটা মাস্টার সাহেব বিলটাদের বুঝিয়ে দিয়েছিলেন। যাদের যাদের বাড়িতে ক্ষীরে ছাতা ধরে তারাই পাবে রিলিফ। এরই নাম রিপোর্ট, তাই বলো। যখনই লোকটা পুরি হালুয়া খেয়েছে বাবু সাহেবের বাড়ি তখনই বোঝা উচিত ছিল। মাস্টার সাহেব নিজে যদি রিপোর্ট লিখত তবে মাহাত্মাজির কথা থাকত।
মহাত্মাজি বলেছিলেন যে কংগ্রেস থেকে সাহায্য দেওয়া হবে গরিবদের, যারা নিজেরা খরচ করতে পারে তাদের নয়। তার কথা থাকলো কই? সকলে গায়ে ফিরে এসে ঢোড়াইকে দোষ দেয়। তার পাল্লায় পড়ে নিজেরা জমির বালি সরিয়ে এই ফল হলো। কুয়োর বালিটা না তুললেই হতো। রিপোর্টে একটা রিলিফের কথা একবার লিখতে আরম্ভ করলে হয়তো কলমের ডগায় কত রিলিফ এসে যেত। সত্যিই ঢোড়াইটার কথায় না পড়লেই হতো। লালিবাবু যে বলেছিলেন নিজের হাতে কাজ করায় মহাত্মাজি চান, তবে যারা নিজে হাতে বালি তোলেনি তারা মহাত্মাজির রিলিফ পেল কি করে? খালি ঢোড়াই কেন, কোয়েটোলার ছোট ছেলেটা পর্যন্ত বোঝে যে রিপোর্ট বাবু সাহেবের পক্ষে। যতগুলো লোক রিলিফ পাচ্ছে সবাই বাবু সাহেবের দিকের। এক রইল কেবল সাঁওতাল টোলার কথা। তারা কি করে কংগ্রেসের তদবির করালো সেটা কোয়েটোলার লোকেরা বুঝতে পারে না। যাকে গরিব মানুষ, আমাদেরই মতো পোড়া কপাল ওদের। মহাত্মাজির নেক নজর যদি পড়ে থাকে ওদের ওপর, তা নিয়ে আমাদের চোখ টাটানো পাপ হবে। এদের প্রশ্নের হঠাৎ সমাধান হয়ে যায় একদিন। নৌরঙ্গিলাল গোলাদারদের ছেলে ভোপতলাল, ওই যে ছেলেটা সেবার আমন সভার মিটিংয়ে ঝগড়া দিয়েছিল, সেটা একদিন ঢোড়াইকে ডেকে বলে, তোরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস নাকি? বাবু সাহেবরা সাঁওতাল টোলার পাশে যে নতুন কলম বাগান করছে না, তাতেই এনে বসিয়েছে কংগ্রেসের দেওয়া সাঁওতাল টোলার টিউবওয়েলটা। ঘুষ খাইয়েছে মহাত্মাজির চেলাদের। গিধর মণ্ডল বলে, ও যাদের টোলার ব্যাপার তারা বুঝুক গিয়ে, আমাদের পাবলিশে ও নিয়ে মাথা ঘামিয়ে দরকার কি? ভোপতলাল ছাড়বার পাত্র নয়। সে বলে যে আমি এই ব্যাপার নিয়ে মহাত্মাজি পর্যন্ত লেখাপড়া করব। বাবু সাহেব আগে আগে হাল দিয়ে বলেছে, আর তুমি বক ধার্মিক পিছনে পেছনে চলছো খোড়া মাটির পোকা খাওয়ার জন্য। আশ্চর্য! গিধর মণ্ডল চটে না। আচ্ছা বাবা, যাদের জিনিস তাদের জিজ্ঞাসা করলেই তো লেটা চুকে যায় যে তারা টিউবওয়েলটা কোথায় কোথায় বসাতে চায়। কথাটা সকলের মনে ধরে। দল বেঁধে সবাই যায় সাঁওতাল টোলায়। বাউতালরা বলে, থাকুক টিউবওয়েলটা বাবু সাহেবের বাগানে, আমরা ওখান থেকে জল নিয়ে আসব। দেখলি তো, মিলেছে ভালো। গরুখোর গিধটার সঙ্গে শুয়োরখোর সাঁওতালগুলোর মুখের কই মাছ পিছলে পালিয়েছে ফুসমন্তরে। তাই গিধরটা রাগে নিজের হাত কামড়াচ্ছে। আর এখন ওর মোসম্মতেরই বা দরকার কি? নিজের জাত বেরাদারের সঙ্গে বা সম্পর্ক কি? ঢোড়াই তোকে একবারও বলেছিল না তন্ত্রিমা কোয়েরি? এবার থেকে আমরা বলবো যে ও জাতে রাজপুত কোয়েরি। বাবু সাহেবের কাছ থেকে ও মন্তর নিয়েছে, জানিস না? রিপোর্ট টিপোর্ট সব ওরা মিলে সাজস করে করিয়েছে। নিতে হবে না চীনাবাদামের বীজের রিলিফ, রাজপুতদের পাত কুড়োনো বকশিস। পরের দিন ঢোড়াই মাচার নিচের ছায়ায় বসে একটু আরাম করে নিচ্ছে। বিলটা কাজ করছে পুবের খেতে। একা বসে থাকলেই তার মন চলে যায় পাক্কির দিকে। পাক্কির ওপরের গরুর গাড়ির সারকে পিঠ পিঁপড়ের সার বলে মনে হয়। ঠিক পিঁপড়ের সার বলে মনে হয়। ধুলো উড়িয়ে কুরসাইলার বাস চলে গেল। এখান থেকে গাড়ির ভেপুর শব্দ শোনা যায়। গরুর গাড়িগুলো বাস চলে যাবার পর আবার সার বেঁধেছে।
দূরে গরুর গাড়ি যেতে দেখলেই সাগিয়ার কথা মনে পড়ে। এক মেলার থেকে আর মেলাতে হয়তো যাচ্ছে, মাথার কাপড়খানা পর্যন্ত তুলে দেয়নি। লাইন ভেঙে একখানা গাড়ি পাখি থেকে নামলো এই দিকে। গাড়ির ওপর বস্তা বোঝাই করা। হবে হয়তো বাবু সাহেবের। হঠাৎ ঢোড়াইয়ের বুকে স্পন্দন একটু দ্রুত হয়ে ওঠে। সেই রকমই তো মনে হচ্ছে, ঠিক সেই রকম সোজা সোজা শিং। বাঁ দিকটার বলদটার কপালে কালো দাগটা আরো কাছে এলে নজরে পড়ে। এ গাড়ি বলদে তো ঢোড়াইয়ের ভুল হতে পারে না। লেজের গোছার অর্ধেক চুল সাদা, ডাইনে লালিয়া বলদটার। ক্ষেত থেকে বিলটা জিজ্ঞাসা করে, কোথাকার গাড়ি? জিরানিয়া টুরমনের ফার্মের। এটা বিষকান্দা না, কোয়েটোলা? এখানকার জন্য চীনাবাদামের বীজ পাঠিয়েছে টুরমনের ফার্ম থেকে। চেনা চেনা লাগে গাড়োয়ানের গলার স্বরটা। যা মনে করেছিল ঠিক তাই। মোড়ল, তাদের তাতমাটুলির মোড়ল। তার গাড়ি মোড়ল চালাচ্ছে কেন? কি ভেবে যেন ঢোড়ায় পাশের বেড়াটার আড়ালে গিয়ে বসে। আশপাশ ক্ষেত থেকে লোক গিয়ে জমে গাড়ির চারিদিকে। ফার্ম থেকে বলে দিয়েছে যাকে যেমন দেওয়া দরকার লালিবাবু খাতায় লিখে লিখে সকলকে দেবে। ওই যে হাঁ করে রয়েছে, ওইটাই লালিবাবুর বাড়ি। ওখানে নিয়ে যা গাড়ি, আর এ পথে ফিরবার দরকার নেই। ওই হাঁ করা বাড়িটার মুখের মধ্যে পুরে দিই সেই বস্তাগুলো। বড় পেট ওদের, তারপর যদি কিছু বাঁচে বিলিয়ে দিস রাজপুত্রলায়। গাড়োয়ানটা চোখে মুখে কথা। এক মুহূর্তে সে ব্যাপারটা বুঝে নেয়। আরে চোটে কি করবি? ভূমিকম্পে তোদের আর কি হয়েছে? আমরা করতাম ঘরামির কাজ আর কুয়োর বালি ছাঁচার কাজ। ভূমিকম্পে ভাঙবার পর সব খোলার ঘরে টিনের ছাদ উঠেছে, সব বাড়িতে টিউবওয়েল বসেছে। 30 টাকায় টিউবওয়েল পাওয়া যায়। কে আর কুয়ো কোড়াচ্ছে? ধরতি মাই খেয়ালি বলবো একে। তাই না এই চীনাবাদামের বস্তার ওপর সারা রাত বসে কাটাতে হচ্ছে। আর যা পাচ্ছিস নিয়ে নে, খেতে না লাগাস খেয়ে ফেলবি। এও কি পেতিস নাকি? আশ্রমের মাস্টার সাহেব রিপোর্ট দেখে এক হুড়ো দিয়েছে ফার্মের ওপর যে 1 বছরের ওপর হলো, এখনো কটা চীনাবাদামের বীজ পাঠাতে পারলে না বিষকান্দায়। বিলটা খেপে উঠে, ঢের হয়েছে। তোর আর রাজপুতদের তরফ থেকে বলিষ্টারি করতে হবে না। জলদি বেরো আমাদের টোলা থেকে। রাগে গজগজ করতে করতে গাড়োয়ান বলদের লেজ মোড়ে। বাপের কেনা সড়ক তোদের, ধার অনেক, তো কিনে নে ঘোড়া, তোদের হয়েছে তাই। ঢোড়ায় বেড়ার ফাঁক দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছে। রাশের টান আলগা, তবু বলদ জোড়া মুখ উঁচু করে রয়েছে। বাতাস শুঁকছে নাকি? নিশ্চয়ই তার গন্ধ পাচ্ছে। ইচ্ছা করে ছুটে গিয়ে গায়ে একবার হাত বুলিয়ে দেয়। হাত বুলোনো দূরের কথা, এমনি কপাল করে পাঠিয়েছে রামচন্দ্রজি যে নিজের গাড়ি বলদ বেড়ার ফাঁক দিয়ে লুকিয়ে দেখতে হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।